আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাহাব স্যার। আজকে আমরা গণিতের একটি ক্লাস নিয়ে কথা বলবো। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমাদের আজকের যে বিষয়টা থাকবে ক্লাস 8-এর গণিতের অভিজ্ঞতা নাম্বার 6-এর অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। তো এই যে বিষয়টা, এটা শুধু ক্লাস 8-এই না, এটা 9-এ যারা আসো তোমাদেরও এটার প্রয়োজন হবে আর কি। আগের সিলেবাস অনুযায়ী সেটা ক্লাস 9-10-এর উচ্চতর গণিতে ছিল, এখন তোমাদের গণিতের একটি অংশ 6 নম্বর অভিজ্ঞতার মধ্যে এটা আলোচিত হয়েছে। তো আজকে আমরা যেটা কথা বলবো গণিত ক্লাসে অভিজ্ঞতা নাম্বার 6 মানচিত্রে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্কটা কি? কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা, কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা। এই অবস্থান নির্ণয় করতে গেলে তোমার যেটা করতে হবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে সেটা কোন অবস্থানে আছে সেটা বের করতে হবে। আর তোমরা নিশ্চয়ই জানো এক্স অক্ষ ভূমি বরাবর থাকে বা আনুভূমিক অক্ষ বরাবর, নিচের বরাবর, আমরা যেটাকে ওএক্স অর্থাৎ এক্স অক্ষ বলে যেটাকে, আর ওয়াই থাকে হচ্ছে উপরে নিচে উলম্ব বরাবর। ওকে, আমরা যখন এক্স অক্ষ বরাবর যেটাকে পাচ্ছি আনুভূমিক রেখা, এটাকে বলা হয় হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিস, আর উলম্ব বরাবর যেটা থাকবে খাড়া রেখা, এটাকে ভার্টিক্যাল অ্যাক্সিস বলে। তো দেখো, স্থানাঙ্কের এই বিষয়টা দুইভাবে আমরা বুঝতে পারি। তো স্থানাঙ্ক হচ্ছে কোনো বিন্দুর অবস্থান বের করা অক্ষের সাপেক্ষে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। যেমন আমরা অনেক সময় কোনো একটা জায়গার অবস্থান যদি চেক করতে চাই, তাহলে অনেক সময় দেখবেন যে পূর্ব দিক বা পশ্চিম দিক থেকে আমরা কথা বলি, যে পূর্ব উত্তর কর্নারে বা পূর্ব পশ্চিম কর্নারে বা পূর্ব দক্ষিণ কর্নারে, এরকম অনেক কথা বলি। তো স্থানাঙ্কের ক্ষেত্রেও তাই, এক্স এবং ওয়াই অক্ষের সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান নির্ণয় করাটাই হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক। স্থানাঙ্ক বের করতে গেলে প্রত্যেকটা স্থানাঙ্ক বা অবস্থানের দুটো করে জিনিস লাগবে। একটা হচ্ছে তার ভুজ বা এক্স অক্ষের ভ্যালু, আর একটা হচ্ছে তার কোটি বা ওয়াই অক্ষের ভ্যালু বা ওয়াই অক্ষের মান। তাহলে এক্সকে বলা হয় ভুজ আর ওয়াইকে বলা হয় কোটি। তাহলে স্থানাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, আমি লিখে রেখেছি, আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দিয়ে প্রকাশ করতে হয় ভুজ আর কোটির মাধ্যমে, আর পোলার স্থানাঙ্ককে আমরা আর এবং থেটা দিয়ে প্রকাশ করব। আর মানে হচ্ছে ব্যাসার্ধ বোঝাবে এখানে, আর হচ্ছে থেটা মানে হচ্ছে যত ডিগ্রি কোণের সাপেক্ষে ওই বিন্দুর অবস্থান সেটা নির্ধারণ করবে। ওকে, তাহলে আমরা পরিষ্কার হলাম যে স্থানাঙ্ক দুই প্রকার, কার্তেশীয় এবং পোলার। এটা গেল। এবার প্রয়োজনীয় কিছু সূত্রে আসি। আমরা অনেক সময় দুটো বিন্দু, স্থানাঙ্কের যদি দুটো বিন্দু মধ্যকার দূরত্ব বের করতে বলি, অর্থাৎ মনে করো এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু আছে, তাহলে এই যে মাঝখানের যে দূরত্বটা, এই দূরত্বটা কত হবে? তাহলে মাঝের দূরত্ব বের করতে গেলে প্রথম বিন্দু লাগে আর শেষের বিন্দুর মান লাগে। তাহলে বিন্দু আমার কয়টা হলো? দুইটা, এ একটা বিন্দু, বি একটা বিন্দু, এটা আমরা পাচ্ছি। তো দুটি বিন্দুর মধ্যে দৈর্ঘ্য বা দূরত্ব বের করার সূত্র রুট ওভার x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। আমরা যখন ম্যাথ করব তখন খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবো ইনশাআল্লাহ। এরপর দুই বিন্দুর ঢাল বের করার সূত্র, ঢালকে স্লপ বলা হয়, m দিয়ে প্রকাশ করা হয়, y2 - y1 ভাগ x2 - x1। এই y2 - y1 আমরা নিশ্চয়ই জানি যে y কে বলা হয় কোটি আর x কে বলা হয় ভুজ। আর যেহেতু y এর পার্থক্য আসছে, যেহেতু কোটি দ্বারা অন্তর, আমরা পার্থক্যকে অন্তরও বলে থাকি। আর যেহেতু ভুজের পার্থক্য আসছে, তাহলে এটা ভুজ দ্বারা অন্তর। এরপর আমরা কার্তেশীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে এবং পোলার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কে আমরা রূপান্তর করতে পারি। তার জন্য দুটি সূত্র, আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই ভাগ এক্স। ওয়াই মানে কত? খাড়া রেখা, আর এক্স মানে হচ্ছে ভূমি রেখা, আনুভূমিক রেখা। ওকে, দুটি বিন্দুর সরলরেখা সমীকরণ বের করার সূত্র। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে কি সরলরেখা সমীকরণ আছে আমরা বের করতে পারবো। সূত্র কি? y - y1 ভাগ y1 - y2, x - x1 ভাগ x1 - x2। ওকে, এরপর একটা বিন্দু, অর্থাৎ এখানে আর দুটো বিন্দু থাকবে না, বিন্দু হবে কত? একটা, আর একটা ঢাল যদি দেওয়া থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলি m এর মান দেওয়া আছে, তাহলে একটা বিন্দু আর একটা ঢাল থাকলে তার সরলরেখা সমীকরণ y - y1 = m × x - x1।
এটা। তো প্রিয় শিক্ষার্থী, আমি আরো 2-3টি সূত্র নিয়ে একটু লিখে নিই আগে। তোমরা নিশ্চয় বুঝতে পারছো, এগুলা খাতায় এগুলো উঠায় দিবা। আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব তখন এই সূত্রগুলো কিন্তু আসবে। দেখো, আমরা আরো 2-3টা সূত্রের পরিচয় করি। কোনো একটা রেখা আমরা নিশ্চয়ই লেখচিত্রের কাজ বুঝতে পারি যে একটাকে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ গ্রাফ পেপারের মাঝখান বরাবর যদি দাগ দেই ভূমি বরাবর, সেটা হবে এক্স অক্ষ, আর উলম্ব বরাবর খাড়া রেখা দাগ দিলে এটা হবে ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ দেওয়ার পর যে বিন্দুতে এই যে দুটো রেখা ছেদ করলো, এই রেখার এই রেখা, ভূমি রেখা লম্ব রেখা, এই বিন্দুটার নাম, এই যে ছেদবিন্দু, এর নাম হচ্ছে মূল বিন্দু। একে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দু, আর এই মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 0 0। অর্থাৎ প্রথমেরটাকে বলা হয় এক্স এর মান 0, পরেরটাকে বলা হয় ওয়াই এর মান 0। কারণ কোনো স্থানাঙ্ককে প্রকাশ করতে গেলে অবশ্যই আমরা কি দিয়ে প্রকাশ করব? এক্স কমা ওয়াই। এই এক্স কে বলা হয় হচ্ছে ভুজ, আর ওয়াই কে বলা হয় হচ্ছে কোটি। ওকে, আমরা এটা জানবো। দেখো, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি। তাহলে এখানে আমরা 6 নাম্বার সূত্র লিখব যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ y সমান mx প্লাস হচ্ছে c। তাহলে y সমান mx প্লাস হচ্ছে c। y তো মানে এটা y অক্ষের ভ্যালু, x তো মানে x অক্ষের ভ্যালু, আর m মানে এই m টাকে বলা হয় হচ্ছে ঢাল, আর এই c টাকে বলা হয় হচ্ছে y অক্ষের ছেদক অংশ। y অক্ষের ছেদক অংশ। ওকে, এরপর 7 নাম্বার আমরা পাবো হচ্ছে, দেখো যখন x অক্ষের উপর দিয়ে আমরা চিন্তা করব তখন কিন্তু কোনো y অক্ষের মান থাকবে না। যখন x অক্ষ থাকবে এরকম বরাবর যখন চিন্তা করব y অক্ষের কোনো মান থাকবে না। তো এখানে যেটা আমাদের বিবেচ্য বিষয়, দেখো তাহলে y অক্ষের যদি মান না থাকে তাহলে y অক্ষের মান কত হবে? x অক্ষের উপরে 0। তাহলে আমরা কি লিখব যে x অক্ষের উপর y সমান কত? 0। আবার যদি আমরা বলি যে y অক্ষ যদি আমি এইটাকে কল্পনা করি, অর্থাৎ এই রেখা বরাবর কল্পনা করি, তাহলে এখানে কিন্তু এরকম কোনো রেখার ভ্যালু নাই। এরকম দেখো, তাহলে এই অক্ষের উপরে এবার x এর মান কত? 0। তাহলে y অক্ষের উপর x এর ভ্যালু হবে কত? 0। এরপরে আমরা আসি লাস্টের একটি কন্ডিশনে, সেটা হলো দেখো আমরা এখান থেকে যেটা পাবো সেটা হলো, আমরা 3টা বিন্দু যদি নেই, তাহলে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। বিন্দু কয়টা? 3টা। তাহলে এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। দেখো, তাহলে এই বিন্দুগুলো এখান থেকে এটা, এখান থেকে এটা, তাহলে এই 3টা বিন্দু যদি একই সরল রেখায় থাকতে চায়, 1 2 3টে একই সরল রেখায়, তাহলে বিন্দু হচ্ছে 3টা আর ঢাল হবে 2টা, তাহলে তখন সেটা সমরেখ হবে। তাহলে আমরা কি লিখবো যে 3টি বিন্দুর 2টি ঢাল সমান হলে বিন্দু তিনটি পরস্পর সমরেখ হবে। বিন্দু 3টি পরস্পর সমরেখ হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখতে চাচ্ছি, দেখো আমাদেরকে যদি 3টি বিন্দু দেওয়া হয় তাহলে তার ক্ষেত্রফল বের করতে বললে কোন সূত্র ব্যবহার করব, অথবা 4টি বিন্দু দিলে কোন সূত্র। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি হলো 3 বিন্দুর ক্ষেত্রফল। এই 3 বিন্দুর ক্ষেত্রফল মানে 3টি বিন্দু দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে, বা অবলিক দিয়ে আমরা কি লিখতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল।
সূত্র কি, আমরা হাফ লিখবো, এই টানটা আমরা এটাকে পরম মান বলবো, আর একটা টান আসবে। তাহলে এখানে তিনটে বিন্দুর ক্ষেত্রে x1 y1 x2 y2 x3 y3, আর তিন বিন্দুর ক্ষেত্রে হলে প্রথমে তিনটি বিন্দু আগে লিখবে এভাবে, পরে ফার্স্টের বিন্দু আবার ব্যাক করবে x1 y1। যেহেতু ক্ষেত্রফল তাহলে অবশ্যই এটাকে লিখবো আমরা বর্গ একক। ওকে, একইভাবে যদি বলা হয় চারটি বিন্দু হয়, তাহলে চার বিন্দু হলে কিন্তু চতুর্ভুজ হবে। সেই চতুর্ভুজের মধ্যে হতে পারে বর্গ, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস হতে পারে এরকম। তাহলে চারটি বিন্দুর ক্ষেত্রফল, চারটি বিন্দু বলতে কিন্তু আমি চারটি লিখতেছি, কিন্তু এই চারটি বিন্দু দ্বারা গঠিত যে চতুর্ভুজগুলো হবে তার ক্ষেত্রফল বের করার সূত্র। তাহলে সূত্রটা কি হচ্ছে, হাফ, এই যে দুটো টান দুই পাশে দুটো টানকে পরম মান বলা হয়, এটাকে পরম মান বলা হয়। তাহলে আমরা কি লিখব, x1 y1 x2 y2 x3 y3 x4 y4। তাহলে চারটা আমরা লিখে ফেললাম, যে চারটা ছিল পরে ফার্স্টেরটা আবার ব্যাক করবে, অর্থাৎ ফার্স্টেরটা আবার আসবে y1, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি হচ্ছে বর্গ একক। চার বিন্দুর ক্ষেত্রফল বের করার সূত্র আমরা এভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা সূত্রগুলো ভালো করে একটু রপ্ত করার চেষ্টা করব, কারণ সূত্রগুলো ভালোভাবে পারলে আমাদের ম্যাথ করাটা সহজ হবে। দেখো, এখন এই সূত্রগুলো মোটামুটি একটু তোমরা জেনে রাখার চেষ্টা করো। ইনশাল্লাহ আমরা যখন ম্যাথ প্র্যাকটিস করব আশা করি প্রত্যেকটা টার্ম তোমাদের জানা থাকবে। তো চলো আমরা এখন কিছু ম্যাথ নিয়ে কথা বলি। তোমাদের আরেকটু বলে দিই যে নিশ্চয়ই তোমরা জানো যে এইভাবে যদি আমরা অক্ষ অঙ্কন করি, তাহলে এই বরাবর যাবে হচ্ছে x এর কি প্লাস মান, এই বরাবর আসবে হচ্ছে x অক্ষের মাইনাস মান, এই বরাবর আসবে হচ্ছে y অক্ষের প্লাস মান, এই নিচের দিকে আসবে y অক্ষের মাইনাস মান। তাহলে হাতের বামে গেলে প্লাস, আর বাম পাশে ডান পাশে গেলে প্লাস, আর বাম পাশে গেলে মাইনাস, উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, আমরা এগুলো দেখব। তো চলো আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। আমরা একটা বিন্দুকে ধরার চেষ্টা করি, এর একটা মান দিলাম, তাহলে 3, হচ্ছে -3, আর বি বিন্দুর একটা মান নিচ্ছি আমরা 4, -2, হচ্ছে -2। তো শিক্ষার্থী দেখো, আমি এ বিন্দু নিচ্ছি, এ বিন্দুর মধ্যে প্রথমটাকে বলা হয় x এর মান, পরেরটাকে বলা হয় y এর মান। এই বি বিন্দু আছে, প্রথমটা x এর মান, পরেরটা হচ্ছে y এর মান। এবার আসো, তাহলে আমার বিন্দু কয়টা, দুইটা। তাহলে দুই বিন্দু দিয়ে আমি কি বের করতে পারি, দুই বিন্দুর আমি দৈর্ঘ্য বের করতে পারি, দুই বিন্দুর আমি ঢাল বের করতে পারি, দুই বিন্দুর আমি সরলরেখার সমীকরণ বের করতে পারি। তিনটি আমরা চেক করব। দেখো, প্রথমে আগে আমরা যেটা চেক করব, আমরা দৈর্ঘ্য বা দূরত্ব বের করব। তাহলে এ আর বি, তাহলে এ আর বি মিলে কি করলো, এ বি রেখা, দুটো একটা রেখা তৈরি করলো। তাহলে এ বি রেখার আমরা দূরত্ব বের করব, দূরত্ব বা দৈর্ঘ্য, যেটাই বলো দৈর্ঘ্য। তার সূত্র কি বলো তো, প্রথম সূত্রটা কি ছিল, x2 মাইনাস হচ্ছে x1 তার উপরে হোল স্কয়ার, তারপরে ছিল কত, y2 মাইনাস হচ্ছে y1 তার উপরে হোল স্কয়ার, এভাবে ছিল। ওকে, এখন আসি যে স্যার আমি x1 y1 x2 y2 কোথায় পাবো। দেখো, তোমার যে প্রথম যে বিন্দুটা দেওয়া থাকে এ বি সি, যেটাই থাক প্রথমে যেটা, তাকে তোমরা ধরে নিবা হচ্ছে x1 y1, আর পরেরটাকে ধরবা হচ্ছে তোমরা x2 y2, এভাবে তোমরা ধরে নিবা মনে মনে বা রাফে। এবার দেখো মান বসাই আমরা, তাহলে কত হয়, x2 মানে আমার কত, 4, আমি 4 কে বসাইলাম, সূত্রের বিয়োগ, x1 কত 3, তাহলে আমি 3 কে নিলাম, তারপরে হোল স্কয়ার, প্লাস আমার y2 এর মান কত, -2, সূত্রের বিয়োগ, এখানে y1 এর মান কত, -3। তাহলে একটা কাজ করতে হবে, এখানে আমরা -3 কে রেখে দিলাম, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিলাম, দিয়ে একক দিলাম। এখানে একক ব্যবহার করতে হবে। যদি স্থানাঙ্কের মানকে সেন্টিমিটার বা মিটারে চিহ্নিত করে, তাহলে অবশ্যই আমরা সেন্টিমিটার বা মিটার লিখে দেবো, না দিলে শুধু একক লিখে দেবো। ওকে, তাহলে এখন আমরা কত মান পাচ্ছি, দেখো 4 থেকে 3 চলে গেলে কত, 1, তাহলে 1 এর উপরে আমরা স্কয়ার দেব, আর এখানে কত থাকে দেখো তো, -2, এই মাইনাস আর মাইনাসে কি +3, তার উপরে কত দিলাম, হোল স্কয়ার।
তাহলে কত আসলো, 1 কে স্কয়ার করলে 1, এখানেও দেখো 1 থাকে, তাহলে 1 স্কয়ার, তাহলে কত 1 + 1 সমান হচ্ছে কত √2 একক। খেয়াল করো, √2 একক আসছে। আচ্ছা, তাহলে আমরা দূরত্ব বা তাহলে দুটো বিন্দু পাইলে আমরা যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দিক, তাহলে আমরা তার দৈর্ঘ্য বা দূরত্ব বের করতে পারবো। তো চলো এবার আমরা ঢাল বের করাটা দেখি, কিভাবে ঢাল বের করে দুই বিন্দুর। দেখো, তাহলে আমরা 2 নম্বরে পাচ্ছি যে ঢাল, তাহলে এ বি রেখার ঢাল, তাহলে এই এ আর বি মিলে যে রেখা তৈরি করলো, তাহলে এ বি এর রেখার হচ্ছে কত ঢাল। আমরা নিশ্চয়ই জানি ঢালকে আমরা প্রকাশ করি কি দ্বারা, এম দ্বারা। তাহলে সূত্র কি বলো তো, y2 - y1 ভাগ হচ্ছে x2 - x1। দেখো, তাহলে এখন আমি মান বসাবো কি, দেখো তোমার y2 কত ছিল -2, এখানে ছিল সূত্রের মাইনাস, আমার y1 কত ছিল -3, তাহলে মানে ব্র্যাকেট দিয়ে রাখবো -3 কে। আমার x2 কত ছিল 4 ছিল, সূত্রের বিয়োগ, আর x1 ছিল হচ্ছে 3। তাহলে দেখো তো কত হয়, -2 হচ্ছে +3, আর এখানে থাকে হচ্ছে 1। তার মানে আমরা এখান থেকে যেটা পাচ্ছি, তাহলে এখানে কত 1 ভাগ 1, তাহলে 1। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যকার ঢালের ভ্যালু হচ্ছে কত 1। তাহলে আমরা যে কোনো মান দেওয়া থাকলে দুটো বিন্দু, প্রথমটাকে x1 y1, পরেরটা x2 y2 ধরবো, পরে সূত্রে আমরা বসিয়ে তার ঢাল বের করব। চলো এই দুই বিন্দুর আমরা সমীকরণ বের করি, যে সরল রেখা গঠন করে এই দুই বিন্দু। দেখো, আমরা 3 নাম্বার প্যাটার্নে আসি, যে এ বি সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ। তোমরা নিশ্চয়ই জানো এর সূত্র কি, y - y1 ভাগ হচ্ছে কত y1 - y2 ভাগ x - x1, তাহলে x1 মাইনাস হচ্ছে x2। এটা ছিল মূল সমীকরণ। দেখো, আমার এই প্রশ্নের মধ্যে x1 y1 x2 y2 আছে, কিন্তু x আর y কিন্তু এভাবে লেখা নাই। তাহলে এই x আর y কোনো মান বসবে না। তাহলে আমরা কি বসাবো, দেখো, তাহলে y এর জায়গায় y1 এর মান কত দেখো তো -3, তাহলে আমি ব্র্যাকেটে রেখে দেব -3, নিচেও কি -3 বিয়োগ y2 এর মান আমার কত -2, দেখো ইকুয়াল x1 এর মান কত আমার 3, তাহলে কত 3 মাইনাস হচ্ছে কত 4, মান বসাই দিলাম। তাহলে এখানে আমি পাচ্ছি y প্লাস হচ্ছে 3, আর এখানে -3 + 2, x মাইনাস হচ্ছে 3, আর এখানে থাকবে হচ্ছে কত -1। প্রিয় শিক্ষার্থী, আমার এখানে কত থাকলো y প্লাস 3, আর নিচে থাকলো হচ্ছে -1, আর এই পাশে হচ্ছে -1, এখানে কত সরি x - 3। দেখো, তাহলে এখন নিচের -1 কেটে যাবে, উঠে গেল। তাহলে আমার কি কি থাকলো, y প্লাস 3 x - 3, ওগুলোকে এই পাশে নিয়ে আসি আমরা, y প্লাস 3 মাইনাস x প্লাস 3 = 0। তাহলে এখন আমরা দেখি, সাজায় লিখি, কত -x প্লাস y প্লাস 6 = 0। আমরা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি পাবো, x - y - 6 = 0। দেখো, আমরা যে কাজটা করলাম, এখানে -1 উঠে গেল, পরে y প্লাস 3 x - 3, ওটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস আনলে মাইনাস, মাইনাস আনলে প্লাস, পরে এক্সটাকে সামনে রাখলাম, ওয়াইটা পরে রাখলাম, 3 আর 3 যোগ করলে 6। এই মাইনাসটাকে তুলে দিলাম -1 দ্বারা গুণ করে। তাহলে এখানে আমাকে লিখে দিতে হবে যে -1 দ্বারা গুণন করে, তখন এই রাশিটা পেলাম। এটাই হচ্ছে দুই বিন্দুর সরলরেখার সমীকরণ। তাহলে দেখো, দুটো বিন্দুতে আমরা কি পেলাম, তার ঢাল বের করতে পারছি, তার দৈর্ঘ্য বের করতে পারছি, এবং তার সরলরেখার সমীকরণ বের করতে পারছি। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কথা বলবো একটি বিন্দু এবং একটি ঢাল দিলে কি হবে, একটা বিন্দু এবং একটা ঢাল। তো দেখো, আমি একটু দিলাম, যে একটা মান দিলাম 2 - 1, একটা বিন্দু দিলাম, আর একটা ঢাল, আমি ঢাল দিলাম হচ্ছে কত, ঢাল সমান হচ্ছে দিলাম হচ্ছে মনে করো 2। তাহলে একটা বিন্দু আর একটা ঢাল, আমাদের যে সূত্র কিন্তু ছিল লেখা, তার ক্ষেত্রে কি সরল রেখার সমীকরণ কি হবে, দেখো তো, সরল রেখার সমীকরণ।
সূত্র কি বলো তো, y মাইনাস y1 m ইন্টু হচ্ছে কত x মাইনাস হচ্ছে x1। তাহলে আমরা একটা মান বসাই, এই মানটাকে আমরা ধরবো x1 আর এটাকে ধরবো y1। দেখো তাহলে আমার সূত্র কত y মাইনাস, তাহলে মান কত -1, m এর মান হচ্ছে কত 2, যে এই ঢাল মানেই তো m, একে m দিয়ে প্রকাশ করা হয় 2 x মাইনাস 2, এখানে x1 এর মান ছিল 2, তাহলে এখানে থাকলো y প্লাস 1, তারপর গুণন করলাম 2x মাইনাস 4। এরপর আমরা পাচ্ছি y ইকুয়াল টু 2x মাইনাস 4 মাইনাস 1, তাহলে y সমান হচ্ছে কত 2x মাইনাস 5, বা y ইকুয়াল টু মাইনাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0, বা মাইনাস 2x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু 0। এই মাইনাসটা তুলে দেবো আমরা, চলকের আগে আমরা মাইনাস রাখবো না, মানের আগে মাইনাস দ্বারা গুণ করবো সব। তাহলে কত আসবে, মাইনাস করলে প্লাস 2x, প্লাস করলে মাইনাস y মাইনাস 5 ইকুয়াল টু 0। তো শিক্ষার্থী আমরা এভাবে কি একটি বিন্দু এবং একটি ঢাল দিয়ে তার সরলরেখা সমীকরণ আমরা বের করতে পারি। দেখো এরপর আমরা আসবো সমরেখ হওয়ার শর্ত কি। দেখো সমরেখ হওয়ার শর্ত, তাহলে সমরেখ হওয়ার জন্য কয়টা বিন্দু লাগে, 3টা বিন্দু লাগে। সমরেখ হতে 3টা বিন্দু, তাহলে আমি একটা বিন্দু নিলাম, এর মান নিলাম হচ্ছে 0 -3, এর মান 0, -3, b এর মান আমি নিলাম হচ্ছে 4, -2, 4, -2, c এর মান আমি নিলাম হচ্ছে 16, 1। এরকম 3টি বিন্দু আমার হাতে আছে। তাহলে এখানে a একটা বিন্দু, b একটা বিন্দু, c একটা বিন্দু। যদি এই 3টি বিন্দুর মধ্যে এই দেখো a থেকে b আছে না, এদের একটা ঢাল হবে, এই ঢালটাকে বলবো m1, আবার b থেকে c একটা ঢাল হবে, এই ঢালটাকে বলবো হচ্ছে আমরা m2। আমরা নিশ্চয়ই জানি ঢাল বের করতে গেলে 2 বিন্দু লাগে, তো আমার দুটো বিন্দু a আর b, পরে আবার কি b আর c, b হচ্ছে কমন। তাহলে এই ঢালগুলো যদি সমান হয়ে যায় তখন আমি বলবো a b c সমরেখ, আর যদি ঢাল সমান না হয় তাহলে সমরেখ হবে না। দেখো তাহলে আমরা লিখি যে AB রেখার ঢাল, প্রথমে আমরা বের করি AB রেখার ঢাল। তো AB রেখার ঢালকে আমরা কি দিয়ে প্রকাশ করব বলো তো, m1 দ্বারা। সূত্র কি, y2 মাইনাস y1 ভাগ হচ্ছে x2 মাইনাস x1। দেখো তো এখানে y2 কে, তাহলে a আর b এর দিকে নজর দাও, তাহলে y2 মানে কিন্তু এটা, তাহলে হচ্ছে কত, আমরা এখানে পাচ্ছি -2। সূত্র y1 কত, -3, মাইনাস হচ্ছে কত 3, ভাগ x2 কত 4, তাহলে এখানে 4 লিখলাম সূত্রের বিয়োগ, আর 0 এটা লিখলাম। তাহলে এখন আমরা কত পাচ্ছি দেখো তো, -2 প্লাস 3, আর এখানে 4 থাকে, তার মানে এখানে আসলো হচ্ছে 1/4। দেখো আবার কি লিখবো, BC রেখার ঢাল। এবার আমরা কি লিখবো, BC রেখার ঢাল, BC রেখার ঢাল, এটাকে আমরা m2 দিয়ে প্রকাশ করলাম। এখানেও সূত্রকে ধরবো কত, y2 মাইনাস y1, তারপরে x2 মাইনাস x1। এখন মান বসাও, তাহলে এবার এই প্রথম মানটাকে, এটাকে ধরো হচ্ছে x1, পরেরটাকে ধরো y1, পরে হচ্ছে x2, পরেরটা y2। তাহলে y2 এর মান আমার কত আসতেছে 1, সূত্রের বিয়োগ। একইভাবে তাহলে আবার y1 এর মান এখানে কত, -2, তাহলে কত -2 দিয়ে রাখলাম। এরপর আমার আসছে x2 ছিল কত 16, বিয়োগ হচ্ছে কত 4। তো দেখো তো 1 প্লাস কত 2, আর নিচে থাকতেছে কত 12, তাহলে কত আসতেছে 3/12। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে 1/4। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখব, যে প্রশ্ন মতে m1 ঢাল ইকুয়াল টু m2 ঢাল, বা 1/4 ইকুয়াল টু 1। দেখো দুই পাশে সমান, তাহলে অবশ্যই বলা যাবে যে a, b, c বিন্দু তিনটি সমরেখ হবে। তাহলে যে দুটো বিন্দু দেওয়া হোক না কেন আমাকে, a b c বিন্দু আমার 3টা, ঢাল হবে 2টা, ওই ঢাল যদি সমান হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে সমরেখ। ওকে প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমরা যেটা করতে চাচ্ছি, আমরা কতটা বিন্দু পাইছি, 3টি বিন্দু পাইছি। এই 3 বিন্দুর আমরা ক্ষেত্রফল বের করব। আমরা সূত্র দিয়েছিলাম, তাহলে 3 বিন্দুর ক্ষেত্রফল বের করার সূত্র কি, হাফ
তিন বিন্দু মানে ত্রিভুজ, তিন বিন্দু মানে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই সূত্রটা কি লিখছিলাম বলো তো, x1 y1 x2 y2 x3 y3 x1 y1 আবার ব্যাক করে তারপর কি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক, আমরা এটা লিখব। তো দেখো মান বসাচ্ছি আমরা। তো মান বসাচ্ছি কি x1 y, আমরা প্রথম মানটা। তাহলে প্রথম মানটা আমার কি আছে বলো তো, উপরে ছিল 0, নিচে ছিল হচ্ছে কি -3। পরের মানটা কত ছিল 4, নিচে ছিল -2। পরের মান কত ছিল 16 1। এই প্রথমটা আবার ব্যাক করবে যদি 3 বিন্দু হয়, আর 4 বিন্দু হলে আরেকটা মান আসতো, তখন আবার ফার্স্টেরটা ব্যাক করতো। তাহলে এখন আমার ফার্স্টেরটা যাবে 0 -3 বর্গ একক। ওকে, আমরা লিখলাম। এবার আসো হাফ লিখলাম। প্রথম কাজ, এইটার সাথে এটার গুণন, এটার সাথে এটার গুণন, এটার সাথে এটার উপর থেকে আসবে। তাহলে 0-এর সাথে গুণ করলে 0 প্লাস 4-এর সাথে 1 গুণ করলে কত 4 প্লাস 3 ষোলং হচ্ছে কত 48। তাহলে প্রথম অংশের কাজ আমার কমপ্লিট। ওকে, এভাবে তাহলে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা গেল। এবার আমি উল্টা দিক থেকে আসবো, তখন এই সূত্রের মাইনাস লিখতে হবে। তাহলে এবার এই দিক থেকে নিচ থেকে যেতে হবে। তাহলে -3 আর 4 গুণ করলে কত হয় -12 হয়। আবার -2 আর 16 গুণ করলে কত হবে, এখান থেকে মাইনাস হচ্ছে কত 32, আর -1 আর 0 গুণ করলে কত হবে 0। এভাবে রাখবো আমরা। তাহলে এখন আমার থাকলো কত দেখো তো, 48 আর 4 হচ্ছে কত 52। এই পাশে আমার থাকলো 52, ব্র্যাকেট মাইনাস বড় -32, তাহলে কত হয় বলো তো 44 হয়। 32 আর 12তে হয় হচ্ছে কত মাইনাস হচ্ছে কত 44, 0 ধরলাম না, বাদ। এরপর গেলাম হাফ, তাহলে এখানে থাকলো 52, এই মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে কত 44 বর্গ একক। তাহলে হাফ নিলাম, তাহলে কত আসতেছে 96। 50 আর 4 কত, 4 আর 2 6, 5 4 9, এটা এটা তাহলে 96 গেল। এই যে দেখো দুটো টান আমরা ব্যবহার করতেছি, এটাকে বলা হয় পরম মান। এর ভিতরে যে মানই তুমি দাও না কেন, তুমি যদি পজিটিভ মান দাও তাহলে সে পজিটিভ দেখাবে, আবার যদি তুমি নেগেটিভ মান ব্যবহার করো তাও সে প্লাস মান দেখাবে। তাহলে আমার এর ভিতরে প্লাস মান আছে, তাহলে সে প্লাসই দেখাবে। তাহলে আমরা কি লিখবো, হাফ ইন্টু 96, এখানে কাটলে কত আসবে 48 বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই স্থানাঙ্ক থেকে যদি ক্ষেত্রফল বের করতে বলে সেটাও আমরা কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। এখানে 3টি বিন্দু আছিল বলে আমরা 3টা লিখছি, যদি 4টা থাকতো তাহলে x4 y4, পরে আবার x1 y1 আবার ব্যাক করতো। তখন একইভাবে আমরা উপর থেকে গুণ করতাম, মাঝখানে বিয়োগ, পরে আবার নিচ থেকে গুণ করতাম, গুণ করে তার যোগফল বা বিয়োগফল আমরা নিয়ে আসতাম। এই শেষে ক্ষেত্রফলের মান কখনোই নেগেটিভ হবে না, কারণ এই পরমাণের ভিতরে পজিটিভ মান ঢুকলেও পজিটিভ দেখাবে, আবার নেগেটিভ হইলেও পজিটিভ দেখাইতো। এখানে যদি -96 হতো, ঠিক পরের লাইনে আমি এখানে +96 লিখতাম, কারণ এর মধ্যে যে মানই ঢুকবে সবগুলো পজিটিভ মান দেখাবে। কারণ এই মাঝখানে যে এটাকে অ্যাবসোলিউট ভ্যালু বলে, এর ভিতরে যেটাই ঢুকুক এটাকে পরম মানের ভিতরে নিলে পজিটিভ মান দেখাবে। তো প্রিয় শিক্ষার্থী, এটা ছিল একটি বিষয়। আবার এই স্থানাঙ্ক থেকে তোমার কাছ থেকে চাইতে পারে যে 3টি বা 4টি স্থানাঙ্ক দিল, দেওয়ার পরে বলল যে এটা সমবাহু ত্রিভুজ হবে কিনা, বিষমবাহু ত্রিভুজ হবে কিনা, সমকোণী ত্রিভুজ হবে কিনা। যদি 4টা বিন্দু দেয় তাহলে চতুর্ভুজ হবে, তাহলে এটা বর্গ আয়ত রম্বস বা সামান্তরিক হবে কিনা এটা জানতে চাবে। তাহলে এইগুলো জানার তোমার মানে পদ্ধতিটা কি, সেটা হচ্ছে আমরা জানি যে একটা ত্রিভুজের 3টি বিন্দু থাকলে তার 3টি বাহু তৈরি হবে। 3 বাহু যদি সমান হয় তখন আমরা তাকে বলবো হচ্ছে সমবাহু ত্রিভুজ। যদি সে তার এমন হয়, যদি তার এমন হয় যে দুটো বাহু মিলছে একটা মেলে না, তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার যদি এমন হয় কোনোটাই মেলে না, তাহলে বিষমবাহু ত্রিভুজ। এইরকম 3 বিন্দু থাকলে তার বাহু চেক করব আমরা। আবার ক্ষেত্রফল বের করা যাবে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এটা দিয়ে। আবার 4 বাহু থাকলে কি হবে, তার 4টা বাহু চেক করব। 4টা বাহু মিলে কি দুটো কর্ণ তৈরি হবে। আবার যদি 4টা বাহু মেলে কর্ণ মেলে তাহলে আমরা কি বর্গ বলবো। যদি 4টা বাহু মেলে কিন্তু কর্ণ না মেলে তাহলে আমরা অনেক সময় এটাকে রম্বস বলবো। আবার যদি বিপরীত বাহুদ্বয়ের মান মিলে যায়, সমান্তরাল হয়, আবার কর্ণ যদি না মেলে তখন তাকে সামান্তরিক বলবো। এইভাবে আমরা এই স্থানাঙ্ক থেকে জ্যামিতিক বৈশিষ্ট্যগুলো বের করে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো করতে পারি বা শর্তে আসতে পারি যে ওই জ্যামিতিক চিত্রটা বর্গ, আয়তক্ষেত্র, রম্বস না সামান্তরিক হবে। আশা করি
তোমরা তোমাদের বইটাকে একটু ভালো করে একটু পড়ার চেষ্টা করবা এবং এই স্থানাঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করবা। সূত্রগুলো পারলে আশা করা যায় যে সবগুলো ম্যাথ তুমি ইনশাল্লাহ সলভ করতে পারবা। তো আশা করি ক্লাসটা উপকারে আসবে। পরবর্তীতে নতুন একটি বিষয় নিয়ে আবার কথা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।